তুর্য ভাই, একটা সমস্যা হয়ে গেছে। ভার্সিটির মাঠে একটা গাছের নিচে বাইকের ওপর হেলান দিয়ে শুয়ে আছে। কোথা থেকে যেন দৌড়াতে দৌড়াতে এসে কথাটা বলল তানিম। আমি ভ্রুকুচকে তানিমের দিকে তাকালাম, তারপর বললাম, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাই, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। মেজাজ গরম করিস কেন? এত ঢং না মেরে কি হয়েছে বল, না হলে ফুট। তোরা প্রিন্সিপাল স্যারকে গিয়ে সব বলে দিছে, আর স্যার এখন আমাকে ডেকে বলল তোমাকে নিয়ে যেতে। এই তুবাটা আবার কে? আরে ভুলে গেলে, গতকাল যে ঝামেলা হলো কয়েকটা মেয়ের সাথে, ওদের মাঝে যে প্রিন্সিপাল স্যারকে বিচার দিয়েছে সে মেয়েটাই তোরা। বলিস কি? কই এখন ওই তুবা? তা তো জানি না, কিন্তু স্যার বলেছে এখনই যেতে। তারপর আমি আর বাকিরা মিলে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ডেকেছেন আমাকে? ডাকার মতো কাজ করলে তো ডাকবই। কি হয়েছে স্যার? তোমাকে আমি ভালো ভাবতাম, কিন্তু আড়ালে যে মাস্তানি করে বেড়াও সেটা তো জানতাম না। সরি স্যার, কি বলতে চাচ্ছেন? একটু আগে কয়েকটি মেয়ে তোমার নামে কমপ্লেইন করে গেছে। শুধু তোমার নামে না, তোমার সাথে বাকি যারা আছে তাদেরও নামেও। রাস্তাঘাটে মারপিট করো, মেয়েদেরকে ইপটিজিং করো, এসবের জন্য বাবা মা ভার্সিটিতে পাঠায় তোমাকে। স্যার, পুরো ঘটনা না জেনে কথা বলবেন না। তুমি আমাকে শেখাবে কি বলো আর না বলো? তোমার মতো কিছু লাফাঙ্গা ছেলেদের জন্য ভার্সিটির নাম খারাপ হয়। মুখ সামলে কথা বলুন স্যার, যা মুখে আসছে তাই বলছেন। নতুন এসেছেন আপনি এই ভার্সিটিতে, আগে আমার সম্পর্কে জানুন, তারপর আজেবাজে কথা বলুন, নয়তো এর পরিণাম অনেক খারাপ হবে। তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। ভালো ব্যবহার করে যখন শুনেননি, তাহলে এটাই আপনার প্রাপ্য। তোমার সাহস তো কম না। এই ছেলে, তোমার গার্জিয়ানকে ডাকো। এসব ছোটোখাটো বিষয়ে আমি গার্ডিয়ান আনি না, আর আমার গার্ডিয়ান আমি নিজেই। যা বলার আমাকেই বলেন। স্টুপিড, তোমাকে আজকেই বরখাস্ত করব। যাও, বের হও, গেট আউট। আওয়াজ নিচে নামিয়ে কথা বলুন। আপনার বাপের ভার্সিটি না, আর আপনার বাপের হোটেলে খায়ও না যে আপনার কথা শুনব। আর আপনি কি আমাকে বরখাস্ত করবেন? আমি আপনাকে বরখাস্ত করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি, প্রফেসর জুনায়েদ ইসলাম। বলেই অফিস থেকে হনহন করে বের হয়ে গেলাম, আবার সেই জায়গায়। তারপর আব্বুকে কল দিয়ে সবটা বললাম। একটু পর প্রফেসর জুনায়েদ ইসলামের সাথে আরও কয়েকজন স্যার আসলেন। অন্য স্যাররা আমাকে বোঝাতে লাগলেন যে স্যার ভুল করেছেন, ওনাকে যাতে মাফ করে দেয়। এবার প্রফেসর জুনায়েদ ইসলাম বললেন, সরি দুর্য, আমি জানতাম না তুমি এমপি সাহেবের ছেলে। কথা এখানে এমপি হওয়ার বা না হওয়ার না, আপনার আগে আমার কথা শোনা উচিত ছিল। কোথাকার কোন মেয়ে এসে আপনাকে কী সব বলল, আর আপনিও চোখ বুজে সব বিশ্বাস করে ফেললেন। আমি এর জন্য সত্যিই দুঃখিত। প্লিজ স্যারকে বলে আমার চাকরিটা টিকিয়ে দিন। এমপি স্যার আমার উপর অনেক রেগে আছেন। সেটা আমি দেখে নিব, আপনি যান। তারপর স্যাররা চলে গেলেন। আমি তানিমকে বললাম, সারা ভার্সিটি খুঁজে যেখান থেকে পারিস ওই মেয়েগুলোকে আমার সামনে নিয়ে আয়। জি ভাই। আর শোন, হ্যাঁ ভাই, বলো। সম্মানের সাথে আনবি, কোনো প্রকার টাচ করা ছাড়া। আচ্ছা ভাই। বলেই তানিম আরও কয়েকজন চলে গেল ওদেরকে খুঁজে আনতে। এদিকে আমি আমার পরিচয়টা দিয়ে দেই। আমি তুর্য চৌধুরী, এবার অনার্স 3য় বর্ষে পড়ছি। পড়াশোনা কম, রাজনীতিটাই বেশি করি। শুধুমাত্র বাবার কথা রাখতে পড়াশোনা করছি। আমার বাবা মোজাম্মেল চৌধুরী, তিনি এই জেলার এমপি, তাই দাপটটা একটু বেশি আমার। সেই সাথে রাজনীতি করি, দলের সভাপতি আমি। আমার মা নেই, আজ থেকে 6 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বাবা আর আমি মিলেই আমাদের পরিবার। আর গতকাল কোন বিষয় নিয়ে ঝামেলা হলো চলুন সেটাও জেনে নেই। গতকাল ভার্সিটির বাইরে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটা সিএনজি ড্রাইভার অনেকক্ষণ যাবৎ হর্ন বাজিয়ে যাচ্ছে। কি কারণ জানি না। পাক্কা 2 মিনিট পর আমি বিরক্ত হয়ে তানিমকে সিএনজি ড্রাইভারের কাছে পাঠালাম।
আর ভালো করে শিক্ষা দিয়ে আসতে ওইটাও বললাম। তানিম গিয়ে জিজ্ঞেস করলো, এ বেটা, সমস্যা কি? অযথা কেন হর্ন বাজাচ্ছ? এখানে যে হর্ন বাজানো নিষেধ, জানো না? লোকটা বলল, প্যাসেঞ্জার আসার কথা, কিন্তু ভার্সিটি থেকে এখনও বের হচ্ছে না। এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। এর জন্য কেউ এভাবে হর্ন বাজায়? তারপর বেটাকে বের করে আচ্ছা মতো দিতে লাগলাম। অমন সময় পেছন দিয়ে কয়েকটি মেয়ে যাচ্ছে। হঠাৎ একটু ধাক্কা লেগে যায়। পেছনে তাকিয়ে খেয়াল করি মেয়েগুলোকে। ওদের থেকে একটা মেয়ে বলে ওঠে, এসব কি ধরনের অসভ্যতামি? রাস্তাঘাটে মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে হয়? এখানে অসভ্যতামির কি দেখলেন আপনি? ইচ্ছে করে হয়নি, ভুল করে ধাক্কা লেগেছে, অ্যান্ড তার জন্য সরি। হোয়াট সরি? রাস্তাঘাটে মারপিট করেন, মেয়েদের ইফটিসিং করেন, আর বলেন ইচ্ছে করে ধাক্কা দেননি? আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? দেখে তো মনে হয় ভার্সিটির সিনিয়র এসবের জন্য আসেন ভার্সিটিতে। ওয়েট, প্রিন্সিপাল স্যারের কাছে বলে আপনার আর আপনার এই গোন্ডাদের ব্যবস্থা করছি। আমি দূর থেকে সবই খেয়াল করলাম। তারপর আমি উঠে গেলাম, গিয়ে তানিমকে বললাম, কিরে, কি সমস্যা? আরে ভাই, দেখেন না, আমি এখানে ড্রাইভারের সাথে কথা বলছি, আর পেছন থেকে ওরা যাচ্ছে, যার জন্য একটু ধাক্কা লেগে যায়। আমি সরিও বলেছি, তারপরও আজে বাজে কথা বলতেছে। তারপর তুবা বলল, কিসের সরি? হ্যাঁ, এ তো দেখছি গোন্ডা নিয়ে চলাফেরা করে। আমি এবার ধমক দিয়ে বললাম, এই মেয়ে, তুমি কাকে গুন্ডা বলছো? তুমি জানো আমি কে? আপনি কে সেটা জেনে আমার কাজ নেই। রাস্তাঘাটে এসব গোন্ডামি করবেন আর মানুষ চুপ করে থাকবে? আমি স্যারকে বলে আপনাদের 12টা বাজাবো। হ্যাঁ হ্যাঁ, গিয়ে কি বলবেন, কি বলবেন? দেখি কে আমার কি করতে পারে। তারপর মেয়েগুলো হনহন করে চলে গেল, আর আমি ওই সিএনজি ড্রাইভারকে কিছু টাকা দিয়ে পাঠিয়ে দিলাম। এখন আসি বর্তমানে। তানিম মুখ ভার করে ফিরে আসলো। কিরে, কি হয়েছে? ভাই, মেয়ে নাকি আসবে না, আপনার দরকার হলে আপনি যেতে বলেছে। কি? ওর এত বড় সাহস? আর তোরা শুনে চলে আসলে এইটা? আমাদের কি দোষ? আপনি তো বললেন যাতে কোনো টানা হিচ্ছা না করি, তাই আমরা ভদ্রভাবে গিয়ে বলেছি আসতে, কিন্তু ওরা না করে দেয়। আপনি অনুমতি দিলে যেইভাবে হোক ওইগুলোকে আনবো। তার দরকার নেই। ওদের ক্লাস কোনটা? চল, আর বাকিরা এখানেই থাক, আমি আর তানিম যাব। বলে তানিমকে নিয়ে রওনা দিলাম। তানিম আমাকে ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে নিয়ে গেল। আমি ক্লাসে ঢুকতেই সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল। আমি হাতের ইশারায় বসতে বললাম। ক্লাসে স্যার ম্যাডাম কেউ নেই, সবাই দাঁড়ালো, শুধুমাত্র 4 জন মেয়ে ছাড়া। চিনতে অসুবিধা হলো না। তারপর আমি ওদের কাছে গিয়ে বললাম, তোমাদের মাঝে কে প্রিন্সিপালের কাছে আমার নামে নালিশ করেছে? ওরা চুপ। আমি এবার হাত দিয়ে ধুম করে সামনে রাখা বেঞ্চে রাখলাম। একটা বিকট আওয়াজে চারিপাশের পরিস্থিতি নীরব হয়ে গেল। সবাই তাকিয়ে আছে এদিকে, সবাই ফিসফিস করছে কি হচ্ছে এখানে। আমি এবার তুবাকে উদ্দেশ্য করে বললাম, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে। আপনার কথা শুনতে আমি বাধ্য নই। বাধ্য আছো কি না সেটা জেনে আমার লাভ নেই। যদি এই কলেজে পড়তে চাও অবশ্যই আমার কথা শুনতে হবে। সিনিয়র হয়েছেন আর নেতা বলে কি পুরো দুনিয়া কিনে ফেলেছেন? বাহ, আমার সম্পর্কে খবরও নিয়ে নিয়েছেন। গুড, তাহলে যেটা বললাম ওইটা যেন মনে থাকে। তানিম, চল। তারপর আমি বের হতে নিলে সবাইকে উদ্দেশ্য করে বললাম, ক্লাসে কোনো টিচার নেই কেন? একজন উঠে বলল, ক্লাসের সময় যাচ্ছে কিন্তু কেউ আসছে না। তারপর আমি নিচে গিয়ে টিচারকে ক্লাসে যেতে বললাম। আসলে আমার একটা স্বভাব, সেই ছোটবেলা থেকেই কারো সামনে মাথা নত করতে রাজি না। কেউ বলতে কেউই না, কেউ আমাকে হুকুম করবে এটা আমার পছন্দ না। তার জন্য কত কথা শুনতে হয়েছে হিসেব নেই, কিন্তু আমি আমার পথে অধীর। ক্লাস টাইম প্রায় শেষ। তুবা আর ওর ফ্রেন্ড আমার কাছে আসলো। বলুন, কি বলবেন? আমি ওর দিকে তাকিয়ে তানিমকে বললাম, তানিম, প্রথমে এসে যে সালাম দিতে হয় সেটা কি শিখিয়ে দিতে হবে? ওই মেয়েরা সালামকে দিবে,
সিনিয়রকে কিভাবে সম্মান দিতে হয় জানো না? হ্যাঁ জানি, সিনিয়রদেরকে সম্মান করতে হয়, কিন্তু আপনাদের না, কারণ আপনারা সম্মানের যোগ্য না। ও আচ্ছা, তা কি করলে আমরা সম্মানের যোগ্য হতে পারবো দয়া করে বলবেন? সেটা নিজেই নিজেকে জিজ্ঞেস করেন, উত্তর পেয়ে যাবেন। আমাদের কেন ডেকেছেন ওইটা বলেন। ক্লাসের সবাই তোমার দিকে তাকিয়েছিল, তাই আমি চাইনি তোমার বদনাম হোক, তাই এখানে আসতে বলেছি। এখন বলো, তুমি আমার নামে নালিশ কেন করেছো? অন্যায় করেছেন তাই করেছি। তোমার সাহস দেখে আমি অবাক। যেখানে টিচার্স থেকে শুরু করে কারোরই সাহস বা ক্ষমতা নেই আমার দিকে আঙ্গুল তোলার, সবাই আমার নাম শুনলে ভয়ে কাঁপে, সেখানে তুমি আমার সম্পর্কে না জেনে প্রিন্সিপালকে বলেছো আমি খারাপ। যেইটা দেখেছি সেইটাই বলেছি, এখানে সাহসের কি আছে? তোমার জন্য যে এখন প্রিন্সিপালের চাকরিটা যেতে যেতে বাঁচলো তা কি জানো? তার পরিবারের দায়িত্ব কে নিত? নিজেকে কি ভাবেন আপনি? মানুষ। কিন্তু আপনি তো মানুষের কবলে পড়েন না। আচ্ছা, তাহলে কিসের কবলে পড়ি? অমানুষ। এই মেয়ে, মুখ সামলে কথা বলো, না হলে এমন ব্যবস্থা করব। তানিম চুপ, বলতে দে। এমনিতেই দেখছিস না নতুন, কিছুদিন যাক, তারপর ঠিক হয়ে যাবে। যাও সোনামণিরা, বাড়ি যাও, তোমাদের আব্বু আম্মু অপেক্ষা করছেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। আমি তো জন্মগত ভালো, আর কিভাবে ভালো হব? স্টুপিড। বলেই তুবা আর ওর ফ্রেন্ড চলে গেল। আমি ওদের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলাম। ভাই, এটা কি হলো? কোনটা? এইভাবে একটা মেয়ে আপনাকে অপমান করলো, আপনার সাথে বেয়াদবি করলো, আর আপনি এভাবে ছেড়ে দিলেন? তোকে এখন গাছের সাথে বেঁধে মারবো? তা কেন হবে ভাই? তাই বলে এভাবে? কই, এর আগেও তো এমন ঘটনা অনেক ঘটেছে, তাদেরকে তো উচিত শিক্ষা দিয়েছেন, তাহলে আজকে কেন? আহা, দেখছিস না সোনামণিগুলো কত ছোট, আর মেয়েরা হচ্ছে ফুল, ফুলকে আঘাত করতে নেই। না ভাই, আপনি আর আপনি নাই। মানে? আপনার কিছু হয়েছে ভাই, না হলে এমনভাবে তো কথা বলার মানুষ আপনি না। যেই সুন্দর আর ভদ্রভাবে কথা বলেছেন, এর আগে আমি কোনোদিন কারোর সাথে এভাবে কথা বলতে দেখি নাই। ভাই, কি হয়েছে আপনার, বলেন আমায়। কানে নিচে একটা দিব, বেশি কথা বলিস, চুপ থাক। তোকে আইনস্টাইন হতে কে বলেছে? এত গবেষণা যদি পড়াশোনায় লাগাতি, তাহলে আজকে এমন আমার চামচামি করতে হতো না। ভাই, এভাবে বলতে পারলেন? তানিম ম্যা, ভাবিস না ভালো হয়ে গেছে, ওদের সাথে যেভাবে কথা বলেছে তোর সাথেও বলবো। আমার আসল চেহারা কি ভুলে গেছিস? না ভাই, তা কিভাবে ভুলি? আপনি তো আমার গুরু, আমার সব। হয়েছে, পাম কম মার, আমি গেলাম। আপনি কোথায় যাবেন? শ্বশুর বাড়ি যাবি? আই, অনেক সেবা যত্ন পাবি। কিন্তু আপনি তো বিয়ে করেন নাই ভাই। তাহলে প্রশ্ন করিস কেন? বাসা ছাড়া আর কোথায় যাব? আর কোথাও কি কেউ আছে আমার? সরি ভাই। তারপর আমি বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই বোয়া এসে দরজা খুলে দিল। আমি মোবাইল টিপতে টিপতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। পাশে সোফায় বাবা বসা, খেয়াল করিনি। হঠাৎ উনি বলে উঠলেন, কি ব্যাপার, আমার সাথে কথা না বলে চলে যাচ্ছ? খেয়াল করিনি। তাছাড়া তুমি তো এমন সময় বাসায় থাকো না। ভার্সিটিতে গিয়েছিলে? জি। ভার্সিটিতে কেন যাও? সবাই যেই জন্য যায় ওই জন্যই। সবাই তো পড়াশোনা করার জন্য যায়, কিন্তু তুমি তো যাও মারপিট করার জন্য। শেষমেশ কিনা ইফটিজিং। আব্বু তুমিও? তোমার মনে হয় আমি এসব করব? করতেও পারিস, জোয়ান ছেলে। তাহলে তো আমার বয়সে তুমিও করেছো। মোটেও না, আমি তো শুধু তোর মাকে ভালোবেসেছিলাম আর তাকেই বিয়ে করেছি। এখন কথা শুন, আমার এক ছোটবেলার বন্ধু, ওর এক মেয়ে আছে। আমি ওকে দেখে শুনে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর। আগামী সপ্তাহে তাকে নিয়ে গিয়ে তোর পছন্দ হলে সব ঠিকঠাক করব। আব্বু আমি তো বললাম আমি এখন বিয়ে করব না, আগে পড়াশোনা শেষ হোক। পড়াশোনা বিয়ের পরও করা যায়, আর তুই কি মেয়ে? এই কথা তো মেয়েরা বলে।
আমি এত কিছু বুঝি না। এভাবে আর বেয়ারা হতে রান্না খেতে পারবো না। তাকে বিয়ে করতে হবে, এটাই ফাইনাল। আর মেয়ে তোর ভার্সিটিতেই পড়ে। আমার ভার্সিটিতে? হ্যাঁ। শোনো বাবা, আমি এখন বিয়ে করব না, এটাই শেষ। তোর নেতাগিরি বাইরে চললেও আমার সামনে চলবে না। মনে রাখিস, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমাকে না। তাহলে তুমি বিয়ে করো, তাহলেই হয়ে যায়। একটা থাপ্পড় দিব বেয়াদব। তোর মা এখন থাকলে জুতিয়ে দিয়ে তোকে পিটাতো। আমি আরও কিছুক্ষণ আব্বুর সঙ্গে কথা কাটাকাটি করে রুমে চলে গেলাম। আসলে আব্বু আর আমার বন্ডিংটা বন্ধুর মতো। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে একটা লম্বা ঘুম দিলাম। একেবারে উঠলাম সন্ধ্যায়। উঠে 1 কাপ কফি বানিয়ে ছাদে চলে গেলাম। ঠান্ডা হাওয়ায় চা খেতে খেতে আকাশের দিকে তাকিয়ে আছি। এমন সময় তানিমের কল। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এখন কল দিলি যে? ভাই, একটা সমস্যা হয়ে গেছে, একটু মোদের পাশে আসবেন? আবার কি হলো? আসেন, তারপর বলতেছি। ওকে, দাঁড়া আসছি। আমি তড়িঘড়ি করে নিচে নেমে বাইক নিয়ে চলে গেলাম মোড়ের পাশে। গিয়ে দেখি সবাই উপস্থিত। আমি গিয়ে বললাম, কিরে, কি হয়েছে? ভাই, ওইদিকে দেখলাম বাসাদের পোলাপাইন একটা মেয়েদের ধরে আন্ডারগ্রাউন্ডের ভেতরে নিয়ে যাচ্ছে। কি বলিস? তো তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওদের সাথে যেতে যদি উল্টাপাল্টা কিছু একটা করে? ভাই, আপনি তো জানেনই, বাসাদের পোলাপাইন সব সময় বন্দুক ছুরি নিয়ে থাকে, আর আমাদের হাতে কিছুই নাই। তাড়াতাড়ি সবগুলোকে কল দে, আর অবশ্যই থানায় কল দিয়ে জানিয়ে দিবি। 5 মিনিটের মধ্যে গ্যাংয়ের সবাই চলে আসে। আমি ওদেরকে নিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে ঢুকলাম। বাসার হচ্ছে আমাদের বিরোধী দল, যে বারবার অবৈধভাবে এমপি হওয়ার চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারছে না। এর দলীয় কর্মীরা প্রায়ই নানা অবৈধ কাজে লিপ্ত থাকে। কয়েকবার ধরাও খেয়েছে, কিন্তু টাকা দিয়ে সব মিটমাট করে ফেলেছে। ওপর 2 তলা থেকে কারো গঙ্গানির আওয়াজ ভেসে আসছে। আমি হাতে বন্দুক নিয়ে সবাইকে নিয়ে ধীরে ধীরে উঠতে লাগলাম। দেখলাম 7 থেকে 8টা ছেলে একটা মেয়েকে চেয়ারের সাথে বাঁধছে। পজিশন দেখে বুঝলাম কারোর হাতে বর্তমানে কোনো অস্ত্র নেই, সবগুলো একটা ঘোরের মাঝে। আমি আর আমার গ্যাংয়ের সবাই মিলে সবগুলোকে উদ্দেশ্য করে বললাম, সবগুলো সাইডে দাঁড়া, না হলে মাথার খুলি উড়িয়ে দেব। সবগুলো পেছনে তাকিয়ে দেখলো আমি। সাথে সাথে একটা ছেলে, মানে বাসারের ছেলে, বলল, আমাদের তাড়া করতে করতে এখানে চলে এসেছিস, আমাকে আমার কাজ করতে দে। আমি বললাম, যদি প্রাণে বাঁচতে চাস মেয়েটার থেকে দূরে সর, না হলে আমি কিন্তু দয়ামায়া করব না, এটা তুই ভালো করেই জানিস। সবগুলো ভয়ে দূরে সরে গেল। আমি তানিমকে উদ্দেশ্য করে বললাম, তানিম যা, মেয়েটাকে গিয়ে আন। জি ভাই। তানিম গিয়ে মেয়েটাকে চেয়ার থেকে বাঁধন খুলে আমাদের সাইডে আনলো। এর মাঝে পুলিশ এসে গেছে। আমি পুলিশকে উদ্দেশ্য করে সব বললাম। ওনারা শুনে সবগুলোকে গ্রেফতার করলো। আর বলে দিলাম, যতক্ষণ না আমি ও আমার বাবা বলছি ওদেরকে যেন ছাড় দেওয়া না হয়। তারপর সবগুলোকে নিয়ে যাওয়া হলো। আমি এবার মেয়েটার দিকে তাকালাম। মুখে নিকাব পরা, তাই চেনা যাচ্ছে না। মেয়েটা অনবরত কান্না করছে। আমি ওকে বললাম, রিল্যাক্স, ভয় পাওয়ার কিছু নেই, আপনি এখন বিপদমুক্ত। এই তানিম, ওকে পানি এনে দে তো। তানিম 1 বোতল পানি এনে দিল। মেয়েটা নিকাব খুলে পানি খেতে লাগলো। নিকাব খোলাই এবার ওর চেহারা সামনে আসলো। আমি দেখে তো রীতিমতো অবাক। পানি খাওয়া শেষ হলে আমি বললাম, এ কি তুমি এখানে? তুবাব কাঁপতে কাঁপতে বলল, আব্বুর ঔষধ শেষ হয়ে গিয়েছিল। বাসায় আমি, মা আর বাবা ছাড়া কেউ নেই, তাই আমি বাধ্য হয়ে বের হয়ে ফার্মেসি থেকে ঔষধ নিতে। ঔষধ কিনে বাসায় ফেরার সময় এই ছেলেগুলো আমাকে ধরে এখানে নিয়ে আসে। তোমার বাসা কোথায়? সামনেই। চলো, আমি নিয়ে যাচ্ছি। তারপর তুবাকে সাথে করে ওর বাসায় দিয়ে আসলাম, কিন্তু ভেতরে গেলাম না। তারপর আমি বাসায় এসে রুমে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। আজ ভার্সিটিতে এলাম। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি।
এমন সময় দেখলাম তুবা ও তার বান্ধবীরা গেট দিয়ে ভেতরে ঢুকছে। আমাকে দেখে মৃদু হাসল। আমি ওর হাসির দিকে তাকিয়ে রইলাম। পাশ থেকে তানিম বলে উঠল, ভাই কাহিনী কি? কিসের কাহিনী? ওই মেয়েটা তোমাকে দেখে হাসলো কেন? কই আমাকে দেখে হাসলো? আমি স্পষ্ট দেখেছি হাসতে। কি জানি। না না, কি জানি বললে তো হবে না। কয়দিন আগেও যে মেয়ে তোমাকে দেখলে রাগে তেলে বেগুনে জ্বলে উঠতো, এখন সেই মেয়ে তোমাকে দেখলে হাসে। এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। তুই কি বোঝাতে চাচ্ছিস? ভাই, মেয়ে তো আপনার প্রেমে পড়ে গেছে। ফালতু কথা বাদ দিয়ে নিজের কাজ কর। না না ভাই, এইভাবে কথা ঠেলে দিলে হবে না। আমরা আমাদের ভাবি পেয়ে গেছি। জুতা খুলে মারবো শালা আরেকটা বেশি কথা বললে। তানিম এবার চুপ হয়ে গেল। ভার্সিটি শেষ করে বাসায় ফিরে দেখি আব্বু সোফায় বসে মিটিং করছেন। আমি ওপরে যেতে নিলে আমাকে ডেকে পাশে বসতে বললেন, জরুরি কথা আছে। আমি গিয়ে ওনার পাশে বসলাম। সবাইকে বিদায় করে এবার বললেন, কেমন গেল আজকের ভার্সিটির দিন? জি ভালো। গুড। এখন শোনো, একটা কথা বলতে তোমায় ডেকেছি। কি কথা? তোমাকে না ওই দিন বললাম এই সপ্তাহে আমার বন্ধুর মেয়েকে দেখতে যাব, সো আমি চাচ্ছি আগামীকাল যেতে। উফ আব্বু, আবারও? তোমাকে না আমি বলেছি এসব এখন না। দেখো তুর্য, আমি ছোটবেলা থেকে তোমাকে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। যখন যা চেয়েছো তখন সেটাই দিয়েছি। যেভাবে চলতে চেয়েছো সেভাবেই চলতে দিয়েছি। আমার অনেক ইচ্ছা ছিল তোমাকে বাইরে পড়াশোনা করানোর, কিন্তু তুমি বললে দেশেই পড়বে আর রাজনীতিতে জড়াবে। আমি তারও পারমিশন দিলাম, কিন্তু আজ আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি এভাবে মানা করতে পারো না। আমারও তো কিছু ইচ্ছে আছে তোমাকে নিয়ে। তাছাড়া আমার বয়সও হয়েছে, আমি চাই তোমাকে সেটেল করে দিতে। কিন্তু আব্বু, আমি তো এখনো বেকার। সেটা আমি আমার বন্ধুর সাথে কথা বলে নিয়েছি। আর কে বলেছে তুমি বেকার? আমার তো একটা বিজনেস আছে, এটা তো তোমারই। শুধুমাত্র পড়াশোনা করছো বলেই আমি তোমাকে হাত লাগাতে দিচ্ছি না। আমি চাই পড়াশোনা শেষ করে তুমি এই ব্যবসা দেখাশোনা করো। কি আর বলবো, আপনি এখন যেটা ভালো মনে করেন। তাহলে কাল যাচ্ছি, এটাই ফাইনাল। ওকে। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুলাম। কেন জানি বারবার তুবার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। বারবার ও চোখের সামনে ভেসে আসছে। কিন্তু এমনটা কেন? আমি কি তাহলে প্রেমে? না না, এসব আমি কি ভাবছি, এটা হতে পারে না। আর যাই হোক, আমার মতো ছেলেকে তুবা ভালোবাসবে না, কারণ ওর সামনে তো আমি সবসময় আমার খারাপ চরিত্রটাই দেখিয়েছি। তাহলে এসব ভাবা উচিত না। 7-5 ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকেলে আব্বুর সাথে রেডি হয়ে রওনা দিলাম ওনার বন্ধুর বাসার উদ্দেশ্যে। কেন জানি আজ মনটা ভার ভার লাগছে, ভালো লাগছে না কিছুই। শুধুমাত্র আব্বু কষ্ট পাবেন বলে কিছু বলছি না। আব্বুর কথা মতো একটা বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালাম। আব্বু আমাকে বললেন, এই বাসাটাই। বাসার দিকে তাকিয়ে আমি রীতিমতো অবাক, কারণ এটা সেই বাসা যেখানে আমি তুবাকে নামিয়ে দিয়েছিলাম। সে বলেছিল এটাই তার বাসা। আমাকে আব্বু ধাক্কা দিয়ে বলল ভেতরে যেতে। আমি ভেতরে গিয়ে সবাইকে সালাম দিয়ে সোফায় বসলাম। আব্বু আর আঙ্কেল কথা বলছেন। বাড়ির মহিলারা আমাদের আপ্যায়নে ব্যস্ত। একটু পর মেয়েকে আনা হলো। আমি আগ্রহর চোখে তাকালাম। তাকানোর কারণ একটাই, কারণ এটা তো তুবাদের বাসা। মেয়েটা ঘোমটা দেওয়া মুখে, তাই দেখতে ভীষণ অসুবিধা হচ্ছে। আব্বু বললেন ঘোমটাটা সরাতে। ঘোমটা সরাতেই আমি তো কারেন্টের শক খেলাম। হ্যাঁ, এটা তুবাই। কি হচ্ছে এসব, আর কিভাবে? তাহলে কি তুবাই আব্বুর বন্ধুর মেয়ে? তুবা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আব্বু বললেন, চোখ নামা বাপ, এত অধৈর্য হইস না। বুঝতে পারছি তোর মনের অবস্থা। আমিও এখন তোর মাকে দেখতে গিয়েছিলাম, এভাবেই তাকিয়েছিলাম। আব্বুর কথা শুনে আমি ভীষণ লজ্জায় পেলাম।
আব্বু তো আর ওসব কাহিনী জানে না। আব্বু বলে উঠলেন, মেয়ে মাশাল্লাহ পছন্দ হয়েছে। আব্বু আমাকে জিজ্ঞেস করলেন আমার পছন্দ হয়েছে কিনা। আমি বললাম আমি মেয়ের সাথে আলাদা কথা বলতে চাই। আব্বু পারমিশন নিয়ে আমাকে যেতে বললেন। আমি তুবার সাথে ওর রুমে গেলাম। গিয়ে তো কোনটা ছেড়ে কোনটা জিজ্ঞেস করব ভেবে পাচ্ছি না। তুবা, তুমি কি ওয়াহিদ আঙ্কেলের মেয়ে? হ্যাঁ। আল্লাহ, আর আমি জানি না? কেন, জেনে কি করতেন? সেটা বাদ, তুমি কি আমাকে আগে থেকে চিনতে যে আমি তোমার আব্বুর বন্ধুর ছেলে? না, ভার্সিটিতে যখন আপনার সাথে দেখা হয় তখন আমি আপনাকে চিনতাম না। তারপর আব্বু আমাকে আপনার ছবি দেখিয়ে বলেন আপনি নাকি ওনার বন্ধুর ছেলে, তাই চান আপনার সাথে আমাকে বিয়ে দিতে। তারপর রাজি হয়ে গেছো? মোটেই না, আপনার ওই ব্যবহার দেখার পর কোনো মেয়েই রাজি হবে না। তাহলে আজকে যে? তখন তোবা বলল, শুনুন তবে আমি আব্বুকে আপনার সব ঘটনা খুলে বলি। আপনি যে ওইসব মারামারি করে বেড়ান, কিন্তু আব্বু বারবার বলেন আপনার আব্বু অনেক ভালো একজন মানুষ আর আপনিও অমন ছেলে না। কারণ আব্বু নাকি আপনাকে ছোটবেলা থেকেই চিনেন, আর বললেন যে আপনি অন্যায় দেখলে আওয়াজ তোলেন আর ছেলে হিসেবে অনেক ভালো। কিন্তু আমি মানতে নারাজ হই। তারপর আব্বু আমাকে কিছুদিন সময় দেন, কিন্তু তারপরও আমার মন মানছিল না। তারপর আমি বললাম, তাহলে আজকে কি দেখে আমাদের আসতে বললে? ওই দিন যে আমি বিপদে পড়েছিলাম আর আপনি এসে আমাকে বাঁচিয়েছিলেন, আমাকে সেফলি বাসায় পৌঁছেও দিয়েছেন, তখন আমি বুঝতে পারি আপনি আসলে খারাপ নন। কারণ আপনি চাইলে পারতেন আমার ক্ষতি করতে। আমি একা একটা মেয়ে ছিলাম, কিন্তু আপনি যথেষ্ট সম্মানের সাথে আমায় বাসায় পৌঁছে দিলেন। বাসায় এসে আমি আব্বুকে সবটা বলি। আব্বু বলেন এবার যেন আর মানা না করি, তাই আমিও রাজি হই। আমি এবার হেসে বললাম, একদিন আমাকে দেখেই বুঝে নিলে আমি ভালো। হ্যাঁ, আমি তো এর থেকেও খারাপ হতে পারি। সেটা হতেই পারেন, আমার তাতে কোনো সমস্যা নেই। আমার যেইটা ভালো থাকার ওইটা পেয়েছি। কোনটা? চরিত্র। কে বলেছে আমার চরিত্র ভালো? আমি দেখেছি, সেই প্রথম থেকেই খেয়াল করেছি আপনি কোনো মেয়ের সাথে কথা বলেন না, ইভেন তাদের সাথে খারাপ আচরণও করেন না। তুমি ভুল। মানে হচ্ছে আমি নারী পাচারকারী। কি? জানো না তুমি? চুপ থাকেন, এসব বলে আর লাভ নেই, আমি বিশ্বাস করব না। বিয়ের পর তোমাকেও পাচার করে দিব। কি লজ্জা করে না নিজের বউকে অন্য কারো কাছে পাচার করবেন? অনেক টাকা আসবে। সেই টাকা দিয়ে বিষ এনে খাইয়েন। তুমি খাইয়ে দিও। দিলে খাবেন? হুম। দেখুন এসব বাদ, এখন আসল কথায় আসি। বিয়ের পর এসব লুচ্চামি একদম চলবে না। সরি, লুচ্চামি মানে? আমি আবার কার সাথে লুচ্চামি করলাম? ওই যে মারপিট করেন কথায় কথায়। ওইটাকে মাস্তানি বলে, লুচ্চামি না। ওই একই, আমি যেটা বললাম ওইটার উত্তর দেন। অসম্ভব, আমি সব ছাড়তে পারবো না। আপনি ছাড়বেন, আপনার বাবা সরি আপনার দাদাও ছাড়বে। এই মেয়ে, তোমার সাহস তো কম না? আমার সাথে গলা উঁচু করে কথা বলছো? ভুলে গেছো আমি কে? আপনি তুর্য, কেন ভুলবো? আর আপনার এসব হুমকি আমি এখন আর ভয় পাই না। তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি? পারলে করে দেখান দেখি। এত সাহস? জি, আর এখন থেকে আমার হুকুমই চলবে। এখনো বিয়ে হয়নি আর তাতেই এত? আমি বিয়ে করব না। কেন, ভয় পান? কাকে? আমাকে। হ্যাঁ, আমি ভয় পাবো? তাও আবার তোমাকে? এই তুর্য কাউকে ভয় পায় না। তাহলে বিয়ে করে দেখিয়ে দেন। ভুল করছো তুমি। আগে দিয়েই বলে রাখছি, আমাকে বিয়ে করলে তোমার জীবন তছনছ হয়ে যাবে। সেটা পরে দেখা যাবে কে কার জীবন তছনছ করে। তাহলে ডিল হোক। ওকে, ডিল। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের গল্পটা একটু ভিন্ন রকমের ছিল, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে।
সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর এরকম গল্প আরও বেশি বেশি চান কি না সেটাও কমেন্টে জানিয়ে দিন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।